This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি চুরি করিনি কে বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কাকে বলছেন? কুণাল ঘোষকে। একবার বিগ ওয়ালে বলবো সেই ব্রেকিংটা প্লে করার জন্য। আমি চুরি করিনি, হাসপাতালে ভর্তি কুণাল ঘোষকে ফোন করে আবেগপ্রবণ পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের শারীরিক অবস্থা কিরকম জানতে তিনি ফোন করেছিলেন। ফোন করে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি বলছেন আমি চুরি করিনি। আরো একবার আপনাদের সামনে সেই ব্রেকিং নিউজ তুলে ধরবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 3 বছর 3 মাস জেল খাটার পর আপনারা জানেন যে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তারপর কুণাল ঘোষকে তিনি ফোন করেন। ফোন করে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। সৌরভ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সৌরভ। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ছেন আর তারপর তার স্বীকারোক্তি যে আমি চুরি করিনি। একেবারেই দেখো, কুণাল ঘোষকে আজকে ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশ খানিকক্ষণ কথা হয় দুজনের মধ্যে এবং কুণাল ঘোষকে কথোপকথনের মাঝখানেই বেশ কয়েকবার কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায় আবেগাপ্লুত হয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি কুণাল ঘোষকে বলেছেন পার্থ, তা হলো আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চুরি করিনি। এই কথাটি বারংবার বলতে শোনা যায় কুণাল ঘোষকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে। তোমার মনে থাকবে যে তিনি যে জেলবন্দি জীবন থেকে ফিরে তিনি যে TV9 বাংলাকেও সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে একদিন সত্যের জয় হবে। এবং আজকে কুণাল ঘোষকে কিন্তু তিনি ফোনে বললেন যে আমি চুরি করিনি। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বার্তা। যদিও তাকে ঘিরে অনেকগুলি বিতর্ক এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তার তরফে এই স্বীকারোক্তি আমি চুরি করিনি এই দাবি কিন্তু করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সৌরভ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এর আগে কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। যখন আমি জীবনে আমেরিকায় যাইনি, সারা পৃথিবীতে রটনা হচ্ছিল আমি আমেরিকায় গিয়ে এই করেছি সেই করেছি, যখন আমাকে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আমি বন্দি, অন্যায়ভাবে বন্দি, আর আইনে বিবৃতি মেরেছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল, তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। এসব নাটক করছে, নোটাঙ্কি। আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, কুণাল ঘোষ একটা সময় যখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনতে চান না বলে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, সেই কুণাল ঘোষের কাছে এবার কেঁদে ভাসাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দেখো, কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের পুরনো পরিচিত, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে পার্থ চট্টোপাধ্যায়ের সৌজন্য বশতই কুণাল ঘোষকে ফোন করেছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি যে আমি চুরি করিনি এই কথাটিকে যে তিনি বললেন, এবং কাকে বললেন? কুণাল ঘোষকে বললেন। কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যিনি পার্টির একজন শীর্ষ নেতাকে সৌজন্যের ফোন করে তিনি এই যে চুরি করিনি এই বিষয়টিকে যে উত্থাপন করলেন, জানিয়ে চর্চা শুরু হয়েছে। সুতরাং এই ফোনটাকে খুব লঘু করে নেওয়ার কোনো জায়গা নেই। ফলে সৌজন্যের ফোন হলেও তাতে কিন্তু কিছু বার্তা দিতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং আপাতত সেই কথাটি নিয়েই কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে। সৌরভ, একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় তিনি বাড়ি ফেরার পর থেকে মেনস্ট্রিম রাজনীতিতে তিনি ফেরার জন্য রীতিমতো মরিয়া, সেই সময়ে দাঁড়িয়ে কুণাল ঘোষের কাছে এই ধরনের আবেগপ্রবণ স্বীকারোক্তি কোনো কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, কুণাল ঘোষ নিঃসন্দেহে এই মুহূর্তে পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি পার্টির মুখপাত্রও বটে, এবং তাকে কোনো কথা বলা মানে পার্টির নেতৃত্বের কাছেই নিজের বার্তা পৌঁছানো। পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসেছেন জেলবন্দি জীবন থেকে। এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে কার্যত কোনো পার্টি কর্মী নেতা কারোর কোনো দেখা নেই। একদম মানে নিঃসঙ্গ অবস্থায় তিনি রয়েছেন। যেহেতু পার্টি দল তাকে বহিষ্কার করেছে, তাই দলের কোনো নেতাও কিন্তু সৌজন্যবশত তার সঙ্গে কেউ দেখা করছেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে নিজে থেকেই কুণাল ঘোষকে ফোন করলেন, কুশল বার্তা বিনিময় করলেন এবং তারপরে আবেগপ্রবণ হয়ে বললেন আমি চুরি করিনি।
সুতরাং এই কথাটি কোথাও একটা পার্টি নেতৃত্বের কাছেই তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা সৌরভ, তুমি করছেন। একটু আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আজকে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছিলেন কুণাল ঘোষকে এবং ফোন করে রীতিমতো তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কেঁদে কেঁদে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি, মানে আমি চুরি করিনি। বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আপনার প্রতিক্রিয়া আবার দেখা যাচ্ছে এর মধ্যে আপনারা দেখে পড়েননি চোরে চোরে মাস্তুতো ভাই, তো পিস্ততো ভাই মাস্তুতো ভাই যে ফোন করেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এক চোর আরেক চোরকে বলছে আমি চোর নয়, ও বলছে আমি চোর নয়। তো ভাই আমি জিজ্ঞাসা করতে চাই, ওই যে 52 কোটি টাকা, তারপর ওই 11 কিলো সোনা, মানে ভাবতে পারছেন 11 কিলো সোনা, তারপর বিভিন্ন ধরনের দেশি বিদেশি খেলনা যেগুলো পার্থদা ছাড়া কেউ খেলতে পারবে না, এই খেলনা যে সম্ভার, সেটা কি কোনো সিবিআই ইডি অফিসাররা রেখে এসেছিল? বিজেপির নেতারা ঢুকিয়ে দিয়েছিল খাটের নিচে? এই প্রশ্নের উত্তরটা দিন না। আপনি তো চোর না, আপনি বিয়ার লটারির টাকা পেয়েছেন, আপনি কোনো গুপ্তধন পেয়েছেন, আপনি বাপ ঠাকুরদার পয়সা পেয়েছেন, আপনি সেটুকুর উত্তর দিন এই টাকাটা কোথা থেকে এলো? আপনি তো চোর না। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে আমি একা চোর না, আমি একা চোর না, চোর সবাই, কিন্তু জেল খাটছি আমি একাই, এটা বলতে পারেন। এটা বলার অধিকার, পূর্ণ অধিকার পার্থ চ্যাটার্জির আছে এবং আমরা এটা বাংলার মানুষ বিশ্বাসও করি। কিন্তু আমি চোর না এই শব্দটা বলা, মানে আপনি যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে এক হাতে গীতা এক হাতে কোরআন, ওরা ধর্মনিরপেক্ষ তো তাই দুটোই দিলাম, পূর্ব দিকে না পূর্ব পশ্চিম একসাথে মুখ করা যাবে না, যাই হোক যে কোনো একটা দিকে মুখ করে দাঁড়িয়েও যদি বলেন আমি চোর না, তাহলেও মানুষ বিশ্বাস করবে না। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আজকে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেন কুণাল ঘোষকে এবং সেখানে ফোনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কেঁদে কেঁদে তিনি বলেছেন যে তিনি নাকি চুরি করেননি, তিনি দাবি করেছেন। এই গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? তন্ময় বাবু শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তার আগে আপনাদের জানাই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। আজ কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ফোন করেছিলেন এবং তিনি কাঁদতে কাঁদতে দাবি করেন যে তিনি চুরি করেননি, মানে আমি চুরি করিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়, এমন দাবি তার। কুণাল ঘোষকে ফোন করে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায় এবং কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, কি বলবেন এই যে একটা বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তিনি কেঁদে কেঁদে তিনি দাবি করছেন যে তিনি চুরি করেননি, কিভাবে দেখছেন আপনারা বিষয়টি? পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে কি বলছেন সেখানে দলীয় স্তরে তো কিছু বলার নেই, তিনি তার বক্তব্য বলছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। এখনো অব্দি তারা কিছু প্রমাণ করে উঠতে পারেনি। আমি আগের দিনও বলেছি, আমরা চাই যে তদন্তকারী সংস্থা যে সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে, যতক্ষণ না তারা বিজেপিতে যাচ্ছে তদন্ত বন্ধ হচ্ছে না, আর বিজেপিতে না গেলে তাদের তদন্তে প্রমাণিত হচ্ছে না কিছু, সেই বিষয়টা মানুষের সামনে আসুক। আর উনি ব্যক্তিগতভাবে কি বলছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ তন্ময় বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ বাবু, কুণাল ঘোষকে ফোন করছেন পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য, সেখানে তিনি কেঁদে ফেলছেন, কেঁদে কেঁদে তিনি দাবি করছেন যে তিনি চুরি করেননি। আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, কথাই আছে সুরির সাক্ষী মাতাল আর পার্থ সাক্ষী কুণাল। নিজে একখানা জেল খাটা চোর, কদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এসছে, সে আবার সাক্ষী গোপাল হওয়ার জন্য ফোন করেছে আর এক জেল খাটা চোরকে, যে এটাকে চিটফান্ড লোকের ঘর লুট করে জেল খেটে এসছে। সুতরাং মানে একটা চোরের সাথে একটা চোরের কি কথোপকথন হলো তাতে আমাদের কিছু যায় আসে না। পার্থ চট্টোপাধ্যায় চুরি করেনি তো ওর বান্ধবীর খাটের তলা থেকে ওই যে 55 কোটি টাকা, ওই টাকাগুলোকে আমি আপনি গিয়ে রেখে আসছিলাম ওদের খাটের তলায়। সুতরাং গোটা বাংলার মানুষ জানে পার্থ চট্টোপাধ্যায় কি করেছে, কুণাল ঘোষ কি করেছে, কিন্তু এখন এরা এইগুলো করার সুযোগ পাচ্ছে। তার কারণটা হচ্ছে সিবিআই না সারদায় কুণাল ঘোষকে, না চাকরি চুরির কেসে পার্থ চট্টোপাধ্যায়কে আলটিমেটলি কিছু করলো বা করবে।
এরাও সেটা খুব ভালো করে জানে, সেই কারণে এরা এদের চুরি করে জেল খেটে এসে এখন চুরির টাকা সম্পত্তি ভোগ করবে এবং বুক ফুলিয়ে রাজনীতি করবে। তাই কে কার স্বাস্থ্যের খবর নিলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু এই দলটা যে বাংলা স্বাস্থ্যর 12টা বাজিয়ে দিয়েছে, বাংলার স্বাস্থ্যকে উদ্ধার করার জন্য এই দলটাকে তাড়াতে হবে বাংলা থেকে। ধন্যবাদ সবাই। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি ফোন করছেন কুণাল ঘোষের শারীরিক অবস্থা জানার জন্য, কিন্তু তিনি ফোন করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। তিনি কাঁদতে কাঁদতে দাবি করছেন যে তিনি চুরি করেননি। হাসপাতালে কুণালকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, নিয়োগ দুর্নীতির অভিযোগে আপনারা জানেন 3 বছর 3 মাস জেল খাটেন পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জামিনে জেলমুক্ত হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর এদিকে হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, তাকেই ফোন করেন পার্থ চট্টোপাধ্যায় এবং ফোনে আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন যে তিনি চুরি করেননি। স্পিকারকে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিধানসভার অধিবেশন কবে বসবে জানতে চেয়ে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরিষদীয় রাজনীতির খোঁজ খবর নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর চিঠির আলাদা গুরুত্ব নেই এমনটা স্পিকার বুঝিয়ে দিয়েছেন। পার্থ আর 5 জন বিধায়কের মতোই, তার চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনও রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। আলাদা করে আপনি চিঠির কোনো উত্তর দিচ্ছেন? আলাদা চিঠি সবাইকে যা চিঠি দেওয়া হবে তাই দেওয়া হবে, আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রায় 3 বছর পর জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন। তার যে কর্মকাণ্ড সেগুলো আপনাদের আমরা দেখাচ্ছিলাম। এদিকে তার জামিন বাতিল হয়ে যেতে পারে এমনটা হুঁশিয়ারি এসেছে কোথা থেকে না। আজকে আদালতে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি হাজিরা দেননি সশরীরে। আর সশরীরে কোর্টে হাজির না হয় জামিন বাতিলের হুঁশিয়ারি। আজ ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। পার্থ হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। চিকিৎসক বেড রেস্টের কথা বলেননি, তাও কেন গড় হাজির, এই প্রশ্ন করেছেন বিচারক শুভেন্দু সাহা। আজ আদালতে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। 3টে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলিনি, আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে। এই ধরনের অমান্য করা, কোর্টের নির্দেশ অমান্য করা, আইন অমান্য করা, এটা তো মনে হয় তৃণমূল সরকারের মানে একটা প্রধান চরিত্র বলতে পারে। এরা এতই এরকমভাবে থেকেছেন যে আজকে না গেলেও চলবে এরকম একটা ভান আছে, এবং সেটা পুরোপুরিভাবে হাইকোর্টের ব্যাপার, তারা এগুলো নিয়ে কীভাবে মুভ করবে। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, বারাসতে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ। সে প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষকে রাজ্য সরকারি চাকরি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছিলেন, সেই মতোই কৃষ্ণা ঘোষকে রাজ্য সরকারি চাকরিও দেওয়া হলো। দেখো, এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, কৃষ্ণা ঘোষ, প্রীতম ঘোষের মা, তাকে গতকাল সন্ধ্যাবেলা যখন মুখ্যমন্ত্রী ফিরছিলেন তখনই প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে তাকে চাকরি দেওয়া হবে সেই মতো, এবং 2 দিনের মধ্যে দেওয়া হবে। সেই কথা মতো আজ বিকালে পর সন্ধ্যার দিকে এদিকে সাউথ বেঙ্গল তিনি আসেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। উত্তর 24 পরগনা জেলার ভূসংস্কার দপ্তরে অর্থাৎ এডিএম এলআরও এই বিভাগে তাকে চাকরি দেওয়া হয়েছে, এবং পরিবারের হাতে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়। তার মা কৃষ্ণা ঘোষ এই চাকরি করবেন। পরিবারকে যেহেতু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে এই বিষয়টি যখন এদিকে সাউথ বেঙ্গল এসেছিলেন তখন সেই জায়গাটা গোপনীয়তার সঙ্গে এসেছেন, সেই কারণে সেখানে কোনো সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হয়নি। গোপনীয়তার সঙ্গে এসে তারা দিয়ে গেছেন। যেহেতু একটা পরিবারের এরকম ঘটনা ঘটেছে সেই জায়গাটা তারা রাখার চেষ্টা করছেন। ধন্যবাদ দীপঙ্কর।
আর বারাসত মেডিকেলের এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসকে না হারালে এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। কি বলেছেন শুভেন্দু, শোনাবো আপনাকে। বারাসতে কি দেখলেন, কি দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভোগ তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে এই ঘটনা সরকার বরদাস্ত করবে না, সরকার ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন। এই ঘটনা কোনোভাবেই সরকার বরদাস্ত করছে না। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তার সাথে পরিবারের যিনি মারা গিয়েছেন তার মাকেও মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস বার্তা দিয়েছেন এবং তারপরেই অবরোধ উঠে গেছে। মুখ্যমন্ত্রী এই জন্যই মমতা ব্যানার্জি বাকিদের থেকে আলাদা। বাকিরা তো বিক্ষোভ দেখলে ভয় পালিয়ে, প্রশাসনে কারো গাফিলতি থাকতে পারে, তাকে আইডেন্টিফাই করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এটাই গুড গভর্নেন্স। যে সুশাসনের কথা বিজেপি বলে, আসলে বিজেপিরা দুঃশাসন, ওরা দুর্যোধন আর দুঃশাসন, দুর্যোধন আর দুঃশাসন মিলে কুশাসন দেয়, আর মমতা ব্যানার্জির সরকার সুশাসন দেয়। আর এবার আপনাদের সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর তুলে ধরি। ছেলে সেক্টর 5-এ কাজ করে, 2 মাস থেকে সেই ছেলে বাড়ি যায়নি। আর সেই ছেলেকে খুঁজতেই তার বৃদ্ধ বাবা মা চলে আসেন সেক্টর 5-এ। সেখানে এসে দুর্ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধার। আপনাদের সেই ঘটনার কথা আমরা তুলে ধরছি। 2 মাস ধরে ছেলে বাড়ি যায়নি, তাকে খুঁজতে বেরিয়ে দুর্ঘটনার কবলে মৃত্যু মায়ের। সেক্টর 5-এর কলেজ মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় বৃদ্ধার। সেক্টর 5-এ একটি বেসরকারি সংস্থায় তাদের ছেলে কাজ করতেন বলে খবর। প্রায় 2 মাস ধরে ছেলে বাড়ি যাননি। বাধ্য হয়ে সে শুধু সোদপুর থেকে ছেলেকে খুঁজতে সেক্টর 5-এ আসেন বৃদ্ধা মা। আর তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হলো মায়ের। ছেলে কতদিন ধরে আসতো না? মাস 2 ধরো বাড়িতে আসতো না, কাজের চাপে তো বাড়িতে আসতে পারতো না। রাতে ছুটি হয়, 11টার সময় ছুটি হয়, আসতো না বাড়িতে। তাই বলছি যা আজকে একটু দেখে আসি গিয়া। সেক্টর 5-এ গেছি। সেক্টর 5-এ নামার পরে একটা ভদ্র মহিলারে বলে একটা ফোন করে দাও। ও ফোন করতে করতে ওর বাস এসে চলে গেছে। পেছন দিয়ে একটা বাস আসলো, এরকম লোহা ছিল রেলিং মতো, এরকম চাপাই দিল। মাজার হাড় ভেঙে গেল। হসপিটালে নিয়ে গেলো ওখানকার পুলিশেরা, নিয়ে গিয়ে এক্সরে ইঞ্জেকশন করলো, ভর্তি রাখলো, ওরা এনআরএসে পাঠাবো। ওই হসপিটালে ওই ডাক্তার নাই। ছেলেরা যাতে দেরি করছে, ব্যাস ব্যথা উঠছে, ব্যাস তারপরে মারা গেছে। আমি জল খাওয়াইলাম 2 বার, তারপরে মারা গেল।